হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের যে প্রথম যে ঘটনাটি আছে সে ঘটনাটি লিখেছে মুন্সি রিক। তিনি আমাদের গল্প কথা পরিবারের একজন শ্রোতা। আমাদের এর আগেও ঘটনা পাঠিয়েছে, তার ঘটনা এর আগেও 373 নম্বর এপিসোডে শোনানো হয়েছে। তো তারা যারা শোনোনি ঘটনাটি অবশ্যই কিন্তু শুনে এসো। আজকের সে যে দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে সেটাও বেশ অদ্ভুত, এবং তিনি যেভাবে লিখেছে ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। তবে ঘটনায় যাওয়ার আগে তিনি কিছু কথা লিখেছে, সেগুলো পড়াটা অত্যন্ত জরুরি। লিখেছে, দাদা 10K সাবস্ক্রাইবার হলে পডকাস্ট আসছে তো? অবশ্যই আসবে। তোমরা যেভাবে ভালোবাসা যদি দাও অবশ্যই আসবে, এবং রিচ যেহেতু একটু কম আছে চ্যানেলের, আমি আশা করব আস্তে আস্তে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ঘটনাটা যেভাবে সে লিখেছে আমি ঠিক সেভাবেই যাচ্ছি। হ্যাঁ দাদা, আমি মুন্সি রিক, গল্পকথা পরিবারের একজন সদস্য। গত 373 নম্বর এপিসোডে আমার ঘটনা পড়ে শোনানো হয়েছে। প্রথমবার ঘটনাতে লেখার কিছু ভুলভ্রান্তি থাকার জন্য আমি সকলের কাছে দুঃখিত। আজকে আমি এবং আমার রুমমেটের সাথে ঘটে যাওয়া ঘটনা গল্পকথা পরিবারের সাথে ভাগ করে নিতে চাই। মাস্টার্সে ভর্তি হওয়ার পর ভালো রুম না পাওয়ায় আমরা একটা অর্ধেক তৈরি বাড়ি ভাড়া নিই। বাড়ির মালিকের কাছে ভাড়া শুনে আমরা অবাক হয়ে যাই, কারণ অন্য বাড়ির তুলনায় এই বাড়ির ভাড়া ছিল অত্যন্ত কম। কলেজ চালু হওয়ার আগে থেকেই আমি বারাসাতে চলে যাই। যা রুম দেখে প্রথমে আমরা মনটা কেমন হয়ে গেছিল, পরে আমাদের সাথে এত কিছু ঘটতে পারে বলে আমরা বুঝতেই পারিনি। প্রথম দিন কেউ না আসার জন্য আমাকে রুমে একাই থাকতে হয়েছিল। সারাদিন তেমন না হলেও সন্ধ্যের পরে মনটা কেমন ছটপট করতে লাগে। ভাবলাম অনেক দিন পর বাড়ি থেকে এসেছি বলে তাই হয়তো এরকম লাগছে। রুমে কেউ না থাকার জন্য 9টার মধ্যে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করেই আমার রাতের ঘুমটা ভেঙে গেল। এক টোকার শব্দ পেলাম। বুঝতে পারলাম রুমের গেটটা কেউ টোকা দিচ্ছে। কান পেতে ভালো করে শুনতে লাগলাম। রাত 1টা হয়তো বাজে। সাহস হলো না সেটা খোলার। আমি ছাড়া এখানে তো আর কেউ নেই। তাহলে এত রাতে কে ঢুকেছে? শোয়া থেকে উঠলাম। মামার মধ্যে হাজার চিন্তা কাজ করতে লাগলো আমার। গেটের দিকে এগিয়ে গেলাম। সেই মূল বাইরে দেখি ঘন কালো অন্ধকার, কোথাও কেউ নেই। নিজের মনের ভুলে ভেবে আবার ঘুমের দিকে রওনা দিলাম। তখন হঠাৎ এমন সময় কিছু দেখব আমি জীবনও ভাবতে পারিনি। বিশ্বাস করো দাদা, ভাবলাম আজই হয়তো আমার শেষ দিন। অন্ধকার রুমের মধ্যে আমার বেডের পাশে জানালায় রেলিং ধরে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি না পারছি এগোতে, না পারছি পেছোতে। গোটা রুমের মধ্যে একই চিরবাল্ব জ্বলছিল। ভাগ্য আমার এতই খারাপ, কারেন্টটাকে তখনই যেতে হলো। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম বা কানের পাশে একটু শীতল নিঃশ্বাস। তারপর আর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে আমার বন্ধুদের আসার কথা, বাকিটা তাদের মুখেই শোনা। আমি নাকি সিঁড়ির কাছে মুখ গুজে পড়েছিলাম আর আমার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। পরের দিন আর এক ঘটনা ঘটলো আমার বন্ধুর সাথে। সে একটু অন্যরকম ছেলে, তাই বডিশেস একটু বেশি ব্যবহার করে। আমরা ঘুমিয়ে পড়ায় সে অনুভব করে রুমে একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। সে বুঝতে পারে না এটা কিসের গন্ধ। সোজা হয়ে বসতেই সে দেখে তার সামনের বেডের বন্ধুর দিকে কেউ একজন মুখ করে ঝুঁকে তাকিয়ে আছে। সে জোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে যায়। আমাদের দু একজনের মুখে কেউ কি করব আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমরা সবাই আবার শুয়ে পড়ি। পরদিন সকালে উঠে যা দেখি
তাতে ওই রুমে আর একটি রাতও কাটাবো সেই সাহস আমাদের আর হয়নি। আমার বন্ধুর যেটা গায়ে নখের চেরা দাগ, আমরা পাশের একটি মসজিদের সাহেবের কাছে যাই, তাকে আমি ঘটনাগুলো বলি সব কিছু, বাকিটা পরে আবার লিখে পাঠাবো। এটাই ছিল অর্ধেক ঘটনা। আশা করব ঘটনাটা বেশ ভালো লেগেছে তোমাদের, এবং সে কিছু কথা লিখেছে। আমার ঘটনা আশা করি গল্প কথা সবারই শুনতে ভালো লাগবে। যদি আমার ঘটনা সিলেক্ট হয় পরে আবার সাথে ঘটনাটা আরও পাঠাবো, ঘটনা লিখবো। আমার একটা ভেবে ভালো লাগছে যে আর কিছুদিনের মধ্যেই আমাদের গল্প কথা পরিবারের 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে। তবে রিক, আমি একটা কথা বলি, আমার খুব খারাপ লাগছে। আমি চেয়েছিলাম যে আমি এই মুহূর্তে কিছুদিন স্টপ রাখবো, ঘটনা পড়বো না, কারণ আমার গলার কন্ডিশন খুবই খারাপ। আমি চাইতেও আমি পড়তে পারছি না, আমাকে থেমে যেতে হয়েছে, আমার গলার অবস্থা এতটাই খারাপ। কিন্তু যেহেতু তুমি ঘটনা পাঠিয়েছো, এর আগেও পাঠিয়েছো, তো আমি তাই ঘটনাটি পড়লাম। হয়তো তোমারও খারাপ লাগবে ঘটনাটা শুনে, অতটাও ইন্টারেস্ট হয়তো লাগবে না, কারণ কিছু কিছু জায়গায় আমার কথা বলতে বলতে সে জায়গাটা আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা থাকবে, আমি ট্রিটমেন্ট করছি, ডাক্তার দেখাচ্ছি, আশা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এবং একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নিও। এবং আমি চাইবো যে আমি একটু সুস্থ হয়ে গেলে তারপরে তুমি আবার নেক্সট ঘটনাটি আমাকে লিখে পাঠিও। মেন প্রবলেম হচ্ছে কি, আমি যখন এখন কোনো কিছু রিডিং পড়তে যাচ্ছি আমার গলায় কষ্ট হচ্ছে, আটকে আটকে যাচ্ছে, তার ফলে তোমাদের শুনতে অনেক অসুবিধা হচ্ছে, তোমরা স্পষ্ট কিছু বুঝতে পারছো না। যাই হোক, একটু অ্যাডজাস্টমেন্ট করো, আর কটা দিন আশা করবো সুস্থ হয়ে উঠবো, তারপরে আবার তোমাদের যেমন ঘটনা বলতাম ঠিক তেমনটাই তোমরা ঘটনা শুনতে পারবে। কারণ তোমরা এত কষ্ট করে আমাকে ঘটনা পাঠাও, যদি আমি সেই ঘটনাটি ঠিকঠাকভাবে উপস্থাপন না করতে পারি সেটা খুবই খারাপ। তোমরা এত কষ্ট করে ঘটনাগুলি লেখো, সেটা যদি আমি ঠিকঠাকভাবে উপস্থাপন নাও করতে পারি সেটা আমার খুবই খারাপ লাগবে। আশা করবো কিছুদিন পর থেকে সব ঠিকঠাক হয়ে যাবে। তবে বলতে চাই, যারা শেষ অবধি শুনেছো, প্লিজ তোমাদের একটা রিকোয়েস্ট করছি, রিক এত কষ্ট করে ঘটনাটি পাঠিয়েছে, তার জন্য প্লিজ একটা লাইক আর কমেন্ট করো। ও এই ঘটনার নেক্সট পার্টও আছে, ও সেটাও পাঠাবে। তবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় যে ঘটনাটি আছে, লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে পড়বো, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনায়। আজ আমার ঠিক মনে পড়ে না সঠিকভাবে সেদিন কি হয়েছিল। তখন 1963 সাল। আমি নেহাতি ছেলে মানুষ। বাবার বন্ধু অমল কাকু, বা বাবার খুবই ছেলেবেলার বন্ধু, তিনি রেলে কাজ করতেন, বাবার ব্যাংকে ছিলেন। অমল কাকু অনেক বেশি বয়সে বিবাহ করেন। আমার মনে আছে টালিগঞ্জের বাড়িতে ওর বিয়ে হয়ে গেছিল। তিনি প্রতিবার সাইকেলের টলিগঞ্জ থেকে পার্ক সার্কাস সাইটে রোডে আমাদের বাড়িতে আসতেন বিকেলে আড্ডা দিতে। তখন তিনি অবিবাহিত ছিলেন। সেই অমল কাকু বাড়ি করেছিল বেহালা চৌরাস্তায়। তখনকার দিনে বেহালা চৌরাস্তা নির্জন গ্রামই বলা যায়। বাড়িটা বেশ বাগা, বড় বাগান বাড়ি, দোতলা বাড়ি। একবার তিনি আমাদের সকলেকে নিমন্ত্রণ করলেন, এবং মা, বাবা, আমার 2 ভাই আর ছোট বোন। তো আমরা তো নির্দিষ্ট দিনে পৌঁছে যাই সেখানে। অনেকটা রাস্তা ছিল, কিসে গিয়েছিলাম বা ট্যাক্সিতে আজ সেরকমটা স্পষ্ট মনে নেই। তখন উনি বিবাহিত। যাই হোক, আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। বাবা, মা, অমল কাকু আর তার স্ত্রী নিজেদের মধ্যে গল্প করছে এবং নিচের তলায় বসে আছে। বেশ কিছু একতলার সামনে উঁচু গাছ রয়েছে। তখন গ্রীষ্মকাল। আমি জামা খুলে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বাগানটা ঘুরে দেখছি। এখন আর আমার মনে নেই আমার বড় ভাই আর বোন কি করছিল। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। ওপরটা এখনো সম্পূর্ণ হয়নি। 2টো ঘর সম্পূর্ণ হয়েছে, কিন্তু রং আর দরজা বসানো হয়নি। বাকিটা মনে হলো ছাদের জন্য রাখা হয়েছে। নিচের বেশ কয়েকটা গাছের মাথা উপর অব্দি উঠে আছে। তখন 12টা বাজছে। দেখি ওপরে কাকিমা উঠে এসেছে। আমাকে দেখে বলল, চল নিচে চল। আমি ওনার সঙ্গে নিচে নেমে এলাম। একটু পরেই দুপুরের খাবার সময় হয়ে গেল। সকলে নিচে আসেন, সবাই খেতে বসলাম। কাকিমা সকালে খেতে দিচ্ছিল। কি খাবার দাবার হয়েছিল
এখন আর মনে নেই, তবে মাংস হয়েছিল এটা মনে আছে। খাওয়া দাওয়ার পাট চুকতেই প্রায় 2:30 বেজে গেল। সকলে একটু বিশ্রাম নিচ্ছিলাম একতলায়। আমি ছেলে মানুষ, দুপুরে ঘুম আসে না। যখন দেখলাম সকলে ঘুমিয়ে পড়েছে, আমি উঠে পড়লাম। এদিক সেদিক করতে করতে আবার ছাদে উঠে গেলাম। ছাদে উঠে এদিক সেদিক করছি, পাঁচিল দিয়ে ঝুঁকি মারছি। কখনো নির্মাণ সামগ্রী যা ছাদে রাখা আছে সেই নিয়ে ঘাটাঘাটি করছি। বালির বস্তা থেকে বালি বার করে ইট দিয়ে সাজিয়ে বাড়ি করছি। যেমন হয় ছোটবেলার নিস্তব্ধ দুপুরটা, কাক বা পাখি ডাকছে না। হঠাৎ দেখি অমল কাকু আর কাকিমা দাঁড়িয়ে আছে আমার দিকে চেয়ে। আমি হাঁ করে ওদের দিকে দেখছি। ওদের কিন্তু চোখের পাতা পড়ছে না, একদম স্থির, অঙ্গ প্রত্যঙ্গ স্থির। আমি একবার হাসলাম খেলা থামিয়ে, কিন্তু ওরা হাসলো, কিচ্ছু করলো না। আমি ভেবাচায়া খেয়ে গেছি। অমল কাকু আমাদের খুব ভালোবাসতেন, আমাদের কাকা বলে ডাকতেন। কাকিমা নতুন হতে পারে, কিন্তু অমল কাকু আমাদের বহুদিনের পরিচিত, সেও স্থির হয়ে আছে। আমি ভাবলাম আমি কোনো অন্যায় করেছি হয়তো। এবার আমার কেমন ভয় হলো, আমি কেঁদে ফেললাম। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। তারপরে আমি ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। ওরা কিন্তু সিঁড়ির মুখটায় দাঁড়িয়েছিল, আর আমি যখন ছুটে গেলাম ওদের মধ্যে দিয়েই নেমে গেলাম। ওরা সরলও না, নড়লও না, আমারও কোনো বাধা লাগলো না, যেন হাওয়ার মধ্যে দিয়ে চলে গেলাম। নিচে নেমে দেখি সকলে ঘুমাচ্ছে, অমল কাকু কাকিমা ঘুমোচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। ওপরে কাদের দেখলাম। আমি ছুটে মার পাশে শুয়ে পড়লাম। মা চোখ মেলে বলল, কোথায় গিয়েছিলিস? আমি বললাম, কোথাও না। মা আমার পাশ ফিরে শুলো, আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আমি কি দেখলাম। আজও ভাবি সেদিন আমি কি দেখেছিলাম। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো দ্বিতীয় ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, এবং লাইক করতে ভুলো না। তোমাদের একটাই রিকোয়েস্ট করব, কারণ তোমরা অনেকেই ঘটনা শুনছো, তবে লাইকটা অনেকেই করছো না, কমেন্ট অনেকে করছো না, যার ফলে অনেকের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না। তাই আমি প্রত্যেকটা সময় রিকোয়েস্ট করি, ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা আমাকে সেখানে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো তোমার ইমেলের মাধ্যমে আমাকে ঘটনা পাঠাতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে কোনো প্রবলেম হবে না। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের যে তৃতীয় ঘটনাটি আছে। আজকের তৃতীয় ঘটনাটিও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছে সুমিতা সিংহ, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটা আমার শাশুড়িমা গ্রামের ঘটনা, তার বাবার বাড়ির ঘটনা। বাড়িটি ব্রিটিশ আমলের এক মেম আমার দাদা শ্বশুরের বাবাকে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তারা ওই বাড়িতেই থাকতেন। বাড়িটি হলো ধনিয়াখালীতে 5 কিমি দূরে একটি গ্রামে কাকড়াকুলিতে। যে ঘটনাটি বলছি সেটি আমার দিদির শাশুড়ি মায়ের সাথে ঘটেছিল। আমার দিদির শাশুড়ি মা তাদের সঙ্গেই থাকতো। বাড়িটি থেকে 500 মিটার দূরে একটি গোয়াল ছিল, সেখানে রাতে বড় মা তালা দিয়ে গিয়েছিল। হঠাৎ সে স্পষ্ট অনুভব করে তার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাসের। সে এতটা ভয় পেয়ে যায়, ওখানে বাচ্চাদের মতো চিৎকার করে ওঠে। আশেপাশে সেই সময় তেমন কোনো বাড়িঘর ছিল না, হাতে গোনা 3-4টে, আর জমির পর জমি। তখন বাড়িতে আলোর ব্যবস্থা নেই। প্রায় 50 বছর থাকার পর আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুর আমাদের এখানে হঠাৎ চুচুড়া থেকে চলে আসেন। 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ার তারা আর গ্রামে থাকার ভরসা পেল না। এবার আসি তাদের কথায়, যারা সেই বাড়িটি কিনেছিলেন। পঞ্চা মামা, তার মেয়ে আর তার বউ বাড়ির উঠোনটায় শুয়েছিলেন। মাঝরাতে ঘুম ভাঙতেই তার মেয়ে হঠাৎ দেখেন লম্বা ফর্সা মাথা নেড়া গেরুয়া বস্ত্রের একজন মানুষ ঈশান কোণের দিকে
দাঁড়িয়ে এসে গেটের ঘরের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। বলে রাখি, এক জ্যোতিষী দাদা শ্বশুরকে বলেছিলেন প্রতিদিন সন্ধে দেওয়ার সময় যেন ঈশান কোণে ধূপ দেখানো হয় অবশ্যই। সেই দৃশ্য দেখার পর সেই মেয়েটি এতটা পরিমাণ অসুস্থ হয়ে যায় যে তারা সেই বাড়ি অন্য কাউকে বিক্রি করে দেয়। একটা অদ্ভুত ব্যাপার, আজ প্রায় 25 বছর হয়ে গেল, তারও বেশি দিদি শাশুড়ি এখানে এসেছে। এখনও পর্যন্ত তাদের সেই জমির ওপরে কেউ বাড়ি করতে পারেনি। বাড়িটি যত কাল ছিল এখন সেখানে থাকতে পারেনি। বাড়িটি এই মুহূর্তে এখন ভেঙে দেওয়া হয়েছে গ্রামের লোকরা মিলে। তো এটাই ছিল ঘটনা। তৃতীয় ঘটনাটাও বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো তৃতীয় ঘটনাটা অবশ্যই কিন্তু জানাও। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ডিরেক্টলি আমাকে ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাবে, তোমরা সেটাও আমাকে করতে পারো। তবে তোমাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি। আশা করব তোমরা যারা ঘটনা শুনছো গল্প কথার, তারাও কিন্তু ঘটনাগুলোকে ঠিকই সেই এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। কোনো রকম সত্য বা মিথ্যা সেই জিনিস কিন্তু আমরা বিচার করি না। সামনে দুর্গাপুজো আসছে, আসো ভালো ভালো ঘটনা আসবে তোমাদের জন্য। আমি চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। ঘটনাটা বেশ অদ্ভুত, বেশ ভয়ের। আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল। চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। দাদা, এখানে আমি আমার নাম উল্লেখ করছি না এই কারণেই, আমি যেই হাসপাতালে ডিউটি করি এটি একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালটি বহু পুরনো হয়ে গেছে। এই ঘটনা যাওয়ার আগে আমি কটা কথা বলতে চাই। আমি এখানে ডিউটি করছি আজ প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু এই 5 বছরে আমার সাথে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আমি কল্পনার বাইরে। কিন্তু আমি কাজটা ছাড়তে পারিনি একটাই কথা ভেবে, আমার ফ্যামিলির মানুষদের কথা ভেবে। আমি চলে যাচ্ছি লকডাউনের সময় 2020 সালে, যখন প্রথম লকডাউন হলো। লকডাউনের ঠিক 14 দিন পর আমাদের সকলকে একটা ঘরের মধ্যে আলাদা করে রাখা হয়েছিল আমাদের চেক আপের জন্য। তারপর আমাদেরকে ড্রেস দেওয়া হয়। যেসব অসুস্থ মানুষ হাসপাতালে আসছিল তাদের চেক আপ করার জন্য। সেদিন রবিবার ছিল, তেমন চাপ না থাকায় আমরা সকলে মিলে একটা ছোট পিকনিক টাইপের আলোচনা করি যে একটু খিচুড়ি, ডিম, ভাত এরকম একটা ব্যাপার। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। সেদিন সব কিছু করতে করতে আমাদের রাত প্রায় 12টা বেজে যায়। তারপর আমরা যে যার মতো যে যার ঘরে চলে যাই। আমাদের সাথে যেসব ডাক্তারবাবুরা ছিল তারাও তাদের কোয়ার্টারে চলে যায়। এবার দাদা বলে রাখি, আমাদের হসপিটালে একজন নার্স ছিল। তিনি প্রায় 30 বছর এই হাসপাতালের জন্য নিজেকে সমর্পণ করেছে। তিনি 30 বছর ধরে এই নার্সিংহোমে মানে এই হাসপাতালে কাজ করেছে। তিনি 3-4 দিন আগেই রিটায়ারমেন্ট হয়ে গেছে। আমি আমার ঘরে চলে যাই, তখন রাত ঠিক 1টা বাজে। আমি খেয়াল করি আমার পাশের ঘরে কেউ একজন রয়েছে। একটা খুটখুট করে আওয়াজ হচ্ছে। আমি ঘরের লাইটটা চালাই এবং আমি স্পষ্ট বুঝতে পারি যে পাশের ঘরে কেউ একজন আছে। তবে দাদা সত্যি বলতে পাশের ঘরে সেই আমাদের যে সিনিয়র নার্স ছিল তারই থাকার কথা, কিন্তু তার বয়সজনিত কারণে তাকে রিটায়ারমেন্ট করে দেওয়া হয়। আমি অবাক হয়ে যাই, ওই ঘরে তো কারো থাকার কথা নয়। আমি সাহস করে ঘরের দরজা খুলি এবং দরজা খুলে দেখি আমার পাশের ঘরের দরজাটা হ্যাপ করে খোলা। আমি ঘরে ঢুকে যাই এবং ঘরের লাইটটা জ্বালাই এবং ঘরে আমি কিচ্ছু দেখতে পাই না। আমি ঘর থেকে আবার বাইরে চলে আসি এবং আমি যখন বাইরে চলে আসি আমি স্পষ্ট বুঝতে পারি কেউ একজন
ঘরের ভেতরে উপস্থিত রয়েছে, যে আমাকে কিছু বলতে চাইছে। আমি আবার ঘরের লাইটটা চালাই এবং ঘরের লাইট চালানোর সাথে সাথে আমি যা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরে বেডের ওপরে সেই আয়ামাসি মানে সেই নার্স বসে আছে এবং তার মাথাটা নিচু করা। আমি এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং কী করবো আমি বুঝে উঠতে না পেরে সেখান থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসি এবং ডাক্তারের ঘরের সামনে গিয়ে ডাক্তারকে ডাকি এবং তাকে সমস্ত ঘটনা বলি। সে তখন বলে যে তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যেহেতু তোমরা সকলে আজকে পিকনিক করছিলে তাই এই কথাটা তোমাদেরকে বলতে চাইনি। আজ আমাদের সেই নার্স যাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল 3 দিন আগে, সে স্ট্রোক করে মানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই কথাটা শুনে আমি প্রচণ্ড হতভম্ব খেয়ে যাই। তাহলে আমি ঘরের ভেতরে কাকে দেখলাম? এটাই ছিল ঘটনা। এরপরে আরও অনেক ঘটনা ঘটে, আমি সময় পেলে পরে আবারও লিখব। আমি এখানে হাসপাতালের নাম উল্লেখ করলাম না দাদা, অনেক কারণ আছে তার দরুন। অনেক ধন্যবাদ। আজকের যে 4টি ঘটনা ছিল সব কটা ঘটনাই কিন্তু বেশ ভয়ের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে দিই প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করছি, প্লিজ লাইক করে দাও। যারা ঘটনা শুনছো কমেন্ট করে দাও। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট আমি সব সময় করি, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে সেখানে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো। এবং তোমরা যদি আমাকে মনে করো ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছে তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। এবং আমার গলার কন্ডিশন খুবই খারাপ, আমি তাও তোমাদের জন্য ঘটনা আমি বলছি। এতটাই খারাপ যে আমি ঠিকমতো কথা বলতে পারছি না। তাও আমি দেখলাম যে যদি সেরকম ঘটনা না দেওয়া হয়, ইউটিউব এখন চ্যানেলের রিচ ডাউন করে দেয় এবং আমাদের চ্যানেলের রিচ অলরেডি ডাউন করে দিয়েছে। আমি তাও চেষ্টা করছি তোমাদেরকে ঘটনা শোনানোর। কেমন লাগলো অবশ্যই আজকে 4টে ঘটনা কমেন্ট করে জানিয়ে দিও এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আশা করবো এটা আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে। আমার ট্রিটমেন্ট চলছে, আশা করবো সব কিছু সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আজকের 4টি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।